অনেকটাই ভালো, আগে থেকে স্টল অনেক বেশি। এবারই ফার্স্ট টাইম আসছি, বই কিনিনি। প্রিয় লেখক হচ্ছে আমার জহির রায়হান, এবং তিনি একজন বিজ্ঞানী। জি, আজকে প্রথমবার কাজিনদের সাথে আসছি। প্রিয় রাইটার রিনা কেন্ট। কালকেও এসেছিলাম, কালকে অনেক বৃষ্টি ছিল তাই ঘুরতে পারিনি, আজকে এই জন্য আবার আসা হলো। না, আমি আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তো আমি ভাবলাম যে একটু বসে তো আছি, ঢাকা ভার্সিটি পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু ঘুরে আসি। শুধু নারীদের জন্য না, আমার মানে পুরা মানুষের জন্যই ব্যাপারটা আতঙ্কিত মনে হচ্ছে, কারণ ছেলে মেয়ে কেউই তো সেফ না। না না, আমার মেয়ে এখনো কথা বলতে পারে না, ছোট তো অনেক। হ্যাঁ, বইমেলায় আজকেই প্রথম, মানে এই বছর প্রথম, এছাড়া অন্যান্য বছর আসা হয়েছে। এবারই প্রথম, বাবু আসলে ছোট তো সচরাচর বের হওয়া হয় না। হ্যাঁ এসেছে, কফি খেতে গেছে, আম্মু ধরে না। প্রিয় লেখক হচ্ছে আমার জহির রায়হান। হ্যাঁ, আজকে মোটামুটি আমার কাছে একটু মানে মানুষ একটু কম লাগতেছে, কারণ ওইটাও তো হয়তো বা ছুটির দিন আরও বেশি হয়। আর এছাড়া আমি বিগত 2 বছর আসিনি, তো তাই আমার কাছে আর কি একটু নতুন নতুনই লাগতেছে। হ্যাঁ ঠিক আছে, মানে এন্ট্রির সময়ও দেখলাম যথেষ্ট আর কি মানে আছে, মানে গার্ড দিচ্ছে ভালোই। আর বৃষ্টি হয়েছিল মনে হয় গতকাল, আমি তো ভেবেছিলাম হয়তো সব লন্ডভন্ড হয়ে গিয়েছে, না তারপর মাশাআল্লাহ ভালোই দেখতেছি। দর্শক, যেমনটা বলছিলাম আসলে সকল দর্শক, এই মুহূর্তে কিন্তু আরো একজন দর্শনার্থীকে আমরা পেয়েছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমি মাতোয়াল থেকে এসেছি, মাতোয়াল মেডিকেল থেকে এসেছি। জি ফার্স্ট না, কালকেও এসেছিলাম, কালকে অনেক বৃষ্টি ছিল তাই ঘুরতে পারিনি, আজকে এই জন্য আবার আসা হলো। হ্যাঁ সবসময় আসি। হ্যাঁ এখন তো একটু ইউনিক লাগতেছেই, লাইটিং, তারপরে বইগুলো নতুন নতুন বই বের হইতেছে, সবাই অনেক মানুষ আসতেছে, আগেই তো এত একটা ছিল না এরকম। হ্যাঁ মোটামুটি সন্তুষ্ট, কারণ সব দিকেই পুলিশ আছে, দেন সবারই গার্ড চলতেছে, সবাই অনেক ভালোই করতেছে। তো এই দিকটা এই পাশে একটু পরিষ্কার লাগতেছে, বাট ওই পাশে যে খালটা ওইটা একটু পরিষ্কার হলে মনে হয় ভালো হতো, কারণ এটা একটু নোংরা টাইপের লাগতেছে আমার কাছে মনে হইতেছে। জি, আমার প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম। হ্যাঁ ভালোই ছিল। ওটা কিছুটা একটু ছিল, একটু ডার্টিও ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটাই ভালো, আগে থেকে স্টল অনেক বেশি। হ্যাঁ সন্তুষ্ট। ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলাম আসলে আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আমরা আরো কিছু খুদে দর্শনার্থী পেয়েছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আমি বসুন্ধরা থেকে। জি, আজকে প্রথমবার কাজিনদের সাথে আসছি। প্রিয় রাইটার রিনা কেন্ট। না, বই কিনতে যাব আমি। জি ভালোই লাগতেছে, জি এসে মজা লাগছে। আমি রাজশাহী থেকে এসেছি। আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তো আমি এক্সাম দিতে এসেছিলাম, আর এক্সাম দেওয়া শেষে আমি বইমেলায় এসেছি ঘুরতে। MIST-তে। জি, আমি ঢাকা ইউনিভার্সিটিতেও দিয়েছি, বুয়েটেও দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। ফেভারিট রাইটার হুমায়ুন আহমেদ। না, এখনো কিনা হয় না, আমিও এবার ফার্স্ট টাইম বইমেলাতে। আমি খুবই খুশি, আমি ছোটবেলা থেকেই যাইতাম বইমেলায় আসতে, এবারই ফার্স্ট সুযোগ হয়েছে। তো আমি এখন মানে কিছুক্ষণ আগে আসলাম, এখন আমি বই কিনবো। কিছু পড়া হয়েছে হুমায়ুন আহমেদকে। আমি আসলে নিজেই এই জায়গায় কিছু মানে কনফিউজড, কারণ আমি মানে জাফর ইকবালের যে খুব বই পড়েছি তাও পড়িনি, আমি অল্প কয়েকটাই পড়েছি। হ্যাঁ ভালোই, আলহামদুলিল্লাহ। শুধু নারীদের জন্য না, আমার মানে পুরা মানুষের জন্যই ব্যাপারটা আতঙ্কিত মনে হচ্ছে, কারণ ছেলে মেয়ে কেউই তো সেফ না। এখানে অনেক মানুষ গুলি খেয়ে মারা যাচ্ছে। কয়েকদিন আগে আন্দোলন হলো, তাহলে এত আন্দোলনের পরেও যদি এখনও মানুষকে গুলি খেয়ে মারা যেতে হয়, তাহলে এত যে সংগ্রাম করা হলো, তাহলে সেটার মানে লাভটা কি হলো?
হ্যাঁ, এটা অবশ্যই সরকারের ব্যর্থতা। সরকারের প্রথম থেকেই আইন শৃঙ্খলার ব্যাপারে আরও কঠোর হওয়া উচিত ছিল। মানে সরকার দেশের মানে সরকার যে জিনিসটা এক প্রকার বলছে যে আমাদের অনেক কিছু এখন ক্ষয়ক্ষতি ছিল আমাদের, সেগুলোকে আবার রিকভার করতে হচ্ছে। কিন্তু যতই রিকভার করতে হোক বা যতই মানে নিয়ন্ত্রণ করতে হোক, আইন শৃঙ্খলা তো আগে। একটা দেশের আইন শৃঙ্খলা মানে ঠিকঠাক না রেখে তো আপনি অন্যদিকে আর ভালো মতো ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারবেন না। আপনাকে তো ফার্স্টে আগে আইন শৃঙ্খলাটা ঠিকঠাক করতে হবে। আর শুধু ঢাকার মধ্যে না, আর বা কোনো শুধু নারীদের জন্য না, সব জায়গাতেই মানুষের জানমাল এখন ঝুঁকির মধ্যে। মানে আমরা দেশের পরিস্থিতি ভালো করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেও আমরা যেহেতু যখন এই মানে পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে পারছি না, নির্বাচিত সরকার সেটা তো আরোই পারবে না। আর নির্বাচিত সরকার তো আসলে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হয়। সে মানে বাংলাদেশের আগের ইতিহাস দেখতে গেলে কোনো রাজনৈতিক দলই কিন্তু জনগণের সরকার হয়ে উঠতে পারেনি বা জনতার সরকার হয়ে উঠতে পারেনি। জনতার সরকার মানে যাতে জনতার প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা যায়, এজন্যই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে এখন যে পরিস্থিতি দেশের, সেটা আসলে মানে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি কিংবা অন্যান্য যেসব অপরাধগুলো হচ্ছে, এগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকারেরই ব্যর্থতা। এগুলো আসলে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেভাবে আশা করেছিলাম যে যেভাবে আমাদের দেশ আবার কামব্যাক করবে বা ঘুরে দাঁড়াবে, সেই জিনিসটা আসলে হচ্ছে না। কোনো জায়গায় হচ্ছে, হ্যাঁ, কিছু জায়গায় আপনারা বলতে পারেন যে রেমিটেন্স বেশি আসছে এখন, কিংবা কিছু জায়গায় আসলে পরিবর্তন এসছে, ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং সময়ও লাগবে। সেটার ব্যাপারে আমার কমপ্লেন নাই যে একদিনে সব রাতারাতি হয়ে যেতে হবে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অবশ্যই কন্ট্রোল করা উচিত। কারণ আমাদের জানমালের নিরাপত্তা আগেও ছিল না বলেই তো সরকার পতন হলো বা এত কিছু হলো। এখন জানমালের নিরাপত্তা যদি সরকার চেঞ্জের পরেও যদি না হয়, তাহলে এত প্রাণ দেওয়ার মানেটা কি হলো? তাহলে এটা সলিউশন হতে পারে সরকারকে সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে ঠিক করতে হবে। এটা যেটা হচ্ছে সরকার দাবি করছে যে ওনারা আমাদের কথা শুনছেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে পুলিশের যে হেড আছে, ওনারা তো আগের সরকার মানে ম্যাক্সিমাম তো সেখানে যারা বলতে চাচ্ছেন যে কি বলে গণহত্যাকারীর দোষর, সেজন্য আমাদের কথা শুনছেন না। কিন্তু তারাই তো এখন সরকারে আছে, তারা তো চাপের মুখে ফেলেই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আওয়ামী লীগ সরকার যদি চাপের মুখে ফেলে এতগুলো মানুষকে হত্যা করাতে পারে, তাহলে এই সরকার কেন পারবে না? তারাই চাপ প্রয়োগ করতে পারছে না, বিধায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আসছে না। এটা আমি দর্শক এই মুহূর্তে কিন্তু দেরি হয়ে যাচ্ছে না নাকি? রাজশাহী। হ্যাঁ, ঠিকই আছে মনে হচ্ছে সবকিছু। হ্যাঁ, ভিড় আছে একটু। আমাদের কাছে একটু মনে হয়েছে যে আর একটু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা ঠিক থাকলে হয়তো একটু ভালো লাগতো। না, আমি আসলে অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, তো আমি ভাবলাম যে একটু বসেই তো আছি, ঢাকা ভার্সিটি পরীক্ষা শেষ হয়ে গেছে, একটু ঘুরে আসি। দর্শক যেমনটা বলছিলাম, আসলে সব শ্রেণীর মানুষই কিন্তু আমরা বইমেলা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা কথা বললাম দুইজন দর্শনার্থীর সাথে। এই মুহূর্তে দর্শক আমাদের সাথে আছে একজন লেখক। আমরা একটু চেষ্টা করব তার সাথে কথা বলার। আপনার লেখা বইটা নিয়ে যদি কিছু বলতেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন নবীন লেখক। আমার হাতে যে বইটি এখন আছে সেটি আমার লেখা। ডক্টর কাজী মোতাহার হোসেন একজন আত্মভোলা দাবারু। এই ডক্টর কাজী মোতাহার হোসেন একজন আত্মভোলা দাবারু, এই গ্রন্থটির মাধ্যমে আমি এবারে বইমেলাতে আত্মপ্রকাশ করেছি। এটি আমার প্রথম প্রকাশিত গ্রন্থ। এবং এই ডক্টর কাজী মোতাহার হোসেন তিনি একজন জাতীয় ব্যক্তিত্ব, বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক, এবং তিনি একজন বিজ্ঞানী, তিনি একজন পদার্থবিদ, একজন গণিতবিদ, এবং তিনি বাংলাদেশের দাবাগুরু। এই বইটিতে আমি আসলে 3টি অধ্যায়ে বিভক্ত করেছি। আমার প্রথম অধ্যায়ে হচ্ছে কর্মময় জীবন, অর্থাৎ ডক্টর কাজী মোতাহার হোসেনের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত তিনি দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে কিভাবে অত্যন্ত মেধাবী হওয়ার কারণে কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেই সব বিষয়গুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আছে। আরেকটু অধ্যায় আমি সন্নিবেশিত করেছি, সেটি হচ্ছে তার আত্মভোলা স্বভাব। অর্থাৎ
তিনি দাবা এবং অঙ্কশাস্ত্রের প্রতি প্রবল আকর্ষণের কারণে তিনি দেখা যেত যে জাগতিক যে বিষয়গুলো আছে, সাংসারিক যে বিষয়গুলো আছে, সেগুলো তিনি ভুলে যেতেন। হয়তো তিনি গেস্টদের দাওয়াত করেছেন বাসাতে, কিন্তু দেখা যেত যে তিনি বাজার কাজী মোতাহার হোসেন আসলে যদি আমি বলতে চাই, আমার জেলা রাজবাড়ী, তার জেলাও আসলে রাজবাড়ী। তিনি আমার গ্রামের মানুষ, আমার পাশের গ্রামে, আমার গ্রাম হচ্ছে আবাসপুর আর ওনার গ্রাম হচ্ছে বাহাদুরপুর, পাংশা থানার, রাজবাড়ী জেলার। এবং আমার গ্রামে ওনার নামে একটি কলেজও আছে, ডক্টর কাজী মোতাহার হোসেন কলেজ। এই কারণে তিনি আমার জেলার মানুষ হিসেবে, বিখ্যাত ব্যক্তিত্ব হিসেবে, জাতীয় ব্যক্তিত্ব হিসেবে, এবং তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে স্বীকৃত। এই কারণে আমি ওনাকে, ওনার লাইফস্টাইল, ওনার জীবনী ছোটোবেলা থেকেই আমাদের সবার মুখে মুখে আমরা শুনেছি। এই কারণে আমি ওনার জীবনটাকে অধ্যয়ন করবার জন্য এবং পাঠকদের সামনে নিয়ে আসবার জন্য আমি এই আমার প্রয়াসটুকু অব্যাহত রেখেছি। ভালোই, সব কিছুই ভালোই ইনশাল্লাহ। জি জি ভালো সব। দর্শক, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে দর্শনার্থীরা কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করছে তাদের বইমেলার ভ্রমণের বিষয়টিতে। তাদের আসলে কোনো অভিযোগ আমরা এখন পর্যন্ত শুনতে পেলাম না। প্রথম দিকে বইমেলা কিছুটা অগোছালো ছিল, কিন্তু যতই দিন গড়িয়েছে ততই কিন্তু অগোছালো ভাবটা কমেছে। বইমেলা আরও পরিপক্ক হয়ে উঠেছে এবং পরিপক্ক হওয়ার সাথে সাথে আসলে দর্শনার্থীদের যে আশা আকাঙ্ক্ষার বিষয়টা, সেটা কিন্তু আসলে পূরণ হয়েছে। দর্শক, আজকে কিন্তু ক্ষুদে দর্শনার্থীদের পরিমাণ একটু বেশি। আমরা আরেকজন ক্ষুদে দর্শনার্থী পেয়েছি। নাম কি তোমার? সামিউল ইসলাম। কোথা থেকে এসেছো? মোহাম্মদপুর থেকে। কার সাথে এসেছো? আম্মু আর আপুর সাথে। কি বই কিনেছো? ভূতের। ভূতের গল্প পড়তে ভালোবাসো? হ্যাঁ। ভূত ভয় পাও না? না। ভূত যদি কামড় দেয়? দিবে না। বইমেলা এসে কি খুশি? হ্যাঁ। আজকে কি প্রথম আসলে? হ্যাঁ। ধন্যবাদ। দর্শক, যেমনটা বলছিলাম আসলে এইবারে বইমেলা কিন্তু আসলে অন্যান্য বারের তুলনায় দর্শনার্থীর সংখ্যা বেশি। দর্শক, এই মুহূর্তে আমরা আরও কয়েকজন দর্শনার্থী দেখা পেলাম, একটু কথা বলার চেষ্টা করি। না, 2-3 দিন পর আসলাম আবার। এবারই ফার্স্ট টাইম আসছি। ভালো ভালো। বইমেলার নিরাপত্তা ইস্যু নিয়ে কিছু কথা শোনা যাচ্ছে। নিরাপত্তার দিক থেকে ঠিকঠাক মনে হয়েছে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ অবশ্যই। মোটামুটি। আচ্ছা, বিগত 17 বছরের বইমেলার সাথে এই বইমেলার কিছু তফাৎ আছে বলে আপনার মনে হয়? এইবারটা একটু ভিন্ন মনে হচ্ছে। জুলাই কেন্দ্রিক যে প্রোগ্রাম দেখতে পাচ্ছি, এই বিষয়ে আপনার এই বিষয়ে যেমন মানে জুলাই কেন্দ্রিক যে স্কুলগুলো তো আমরা আগে বইমেলাতে ছিল না, এবারে বইমেলা জুলাই কেন্দ্রিক স্কুলগুলো বেশি পাওয়া যাচ্ছে। হ্যাঁ পজিটিভ ভাবে দেখছেন? অবশ্যই। আপনিও কি একসাথে এসেছেন? হ্যাঁ একসাথে। কোন জায়গা থেকে? ঢাকা মান্ডা। কি বই কিনলেন? বই কিনিনি। প্রিয় লেখক কে? বলতে পারি না।